নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি চারটে চারদিক। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদ, অপরাধীর ফাঁসির দাবিতে মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মৌলালি থেকে মিছিল যাবে ডরিনা ক্রসিং পর্যন্ত। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু হয়েছে মৌলালি থেকে এবং ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে। অভিযুক্তর সর্বোচ্চ সাজার দাবিতে এই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে মুখ্যমন্ত্রী। সেখানকার ছবিটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ক্রমশ এগিয়ে চলেছে, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? যে ডরিনা ক্রসিং সেখানে প্রবেশ করবেন। মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সকল নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। এই মিছিল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রবিবারের মধ্যে যারা জড়িত রয়েছে আরজিকরের ঘটনায় তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ তার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি বলছেন যে রাজনৈতিকভাবে তিন রাজনৈতিক দল বাম ডান তারা যেভাবে একসঙ্গে অপপ্রচার করছে রাজ্য জুড়ে, তারই প্রতিবাদে তিনি পথে নেমেছেন। অর্থাৎ দুটো দাবি, যে রাজ্য জুড়ে যেভাবে কুৎসা অপপ্রচার চলছে তারই প্রতিবাদে যেমন তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন এবং আরজিকরের যে ঘটনা সেই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য রবিবার পর্যন্ত সিবিআইকে সময় বেঁধে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে যে পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে যথেষ্ট খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের একটি ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পথে নামা রাজনৈতিকভাবে একটা তাৎপর্যপূর্ণ এবং সামাজিকভাবেও তার একটা পার্সপেক্টিভ আছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজপথে নিয়ে এলেন। শুধুমাত্র আজ নয়, আগামী 3 দিন ধরে এই কর্মসূচি চলবে। অর্থাৎ আগামীকাল যেমন ব্লকে ব্লকে চলবে এবং পরশুদিন কিন্তু অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকা হয়েছে এবং 19 তারিখ আরও একটা বৃহৎ কর্মসূচি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে ডরিনা ক্রসিং থেকে ঘোষণা করবেন। অর্থাৎ কলকাতা পুলিশ আরজিকরে যে পড়ুয়া ডাক্তারি ছাত্রীর মৃত্যু হয়েছিল তার যে তদন্ত করছিল, সেই তদন্ত প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ের দিকে এসে পৌঁছেছিল। সেই জায়গাতে যেভাবে সিবিআইয়ের কাছে হ্যান্ডওভার করা হয়েছে মামলাটি, তাতে যথেষ্ট অখুশি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি বলেছেন যে রবিবার পর্যন্ত তিনি সময় নিয়েছিলেন তার পরিবারের কাছে এবং রবিবারের মধ্যে যাতে সিবিআই বিচার করেন এবং দোষীদের গ্রেপ্তার করেন, সেই দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রায় রাজপথে নামা। মিছিল কিন্তু এই মুহূর্তে ধর্মতলার মোড়ে এসে পৌঁছেছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অর্থাৎ মিছিলে যে পরিমাণ মানুষের উপস্থিতি তাতে কিন্তু যথেষ্ট খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল কতদূর? রাজনৈতিক পার্সপেক্টিভ যেমন রয়েছে, মিছিল এই মুহূর্তে কিন্তু ধর্মতলার ডরিনা ক্রসিং এসে পৌঁছেছে আর মিছিল এই মুহূর্তে শেষ হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে যে ডরিনা ক্রসিং এর যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চতে তিনি ভাষণ দেবেন এবং সেই মূল স্লোগান মা বোনেদের সম্মান, আমাদের যোগদান এবং তাদের প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছ? দেখো, সকলেই কিন্তু যে ঘটনা আরজিকরে ঘটেছে তার তীব্র প্রতিবাদ করছেন এবং রাজ্য প্রশাসনের প্রতি তারা ভরসা রেখেছিলেন। কিন্তু যেভাবে সিবিআই ইনকোয়ারি করছে যাতে রবিবারের মধ্যে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়, বিচার হয়, তার দাবি যেমন এই পদযাত্রা থেকে তৃণমূল কংগ্রেস করলেন। সেই দিক থেকে কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলাটি নিয়ে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, সামাজিক একটা এসপেক্টে রয়েছে। কেন সামাজিকভাবেও কিন্তু এই বিষয়টি গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় সেটা নিয়ে প্রচার হয়েছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটি কোনো রাজনৈতিক দলকে তাদের রাজনৈতিক হাতিয়ার করতে দিতে চাইছেন না। কারণ এই ইস্যুতে বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস তারা সকলেই পথে নেমেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তারা পথে নামেননি এতদিন পর্যন্ত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি পথে নামলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন, এছাড়া কারা রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে?
দেখো, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা সকলে উপস্থিত আছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তিনি এই মঞ্চে উপস্থিত করছেন এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখও কিন্তু মঞ্চে উপস্থিত হচ্ছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা শুধু রাজনৈতিক লড়াই নয়, এটা একটা সামাজিক লড়াই। যেভাবে একটি মেয়ের মৃত্যু হয়েছে, যেভাবে তাকে খুন করা হয়েছে, তার উপযুক্ত বিচার হওয়া উচিত এবং সেই মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন। তবে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়, যে একটি রাজ্যের ঘটনা, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে পথে নামছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ফাঁসির দাবিতে রাজ্যে মিছিল হয়েছিল ধনঞ্জয়ের কেসের সময়। তখন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য পথে নেমেছিলেন। সেই দিক থেকে কিন্তু দ্বিতীয়বার এই ঘটনা রাজ্যে ঘটল এবং রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি তার ফাঁসির দাবিতে পথে নামছেন, তার একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইতিমধ্যেই পৌঁছে গেছে ডোরিনা ক্রসিং এ, যেখানে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এবার পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা এই ইস্যুতে বহুদিন ধরে সুর চড়াচ্ছে, তবে যে অভিযুক্ত, যে অপরাধী, তার ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী, মিছিল করলেন এবং ডোরিনা ক্রসিং এ পৌঁছে গিয়েছে মঞ্চে। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রয়েছেন তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই, রাস্তা থেকে পাকড়াও, গাড়ি থামিয়ে আটক করা হলো সন্দীপ ঘোষকে। সিজিওতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে এবং আমরা জানি যে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিল হাইকোর্ট এবং প্রশ্নের মুখে ছিল এই সন্দীপ ঘোষের ভূমিকা এবং হাইকোর্টের নির্দেশকে আগেই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তবে এবার সন্দীপ ঘোষকে আটক করলো সিবিআই, রাস্তা থেকে তাকে পাকড়াও করা হয়েছে, গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়েছে, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে, তার গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকদের। রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। সঞ্জীব ঘোষকে এর আগে কিন্তু সিবিআই নোটিশ দিয়েছিল, সেই নোটিশ কিন্তু অগ্রাহ্য করে। এরপরেই কিন্তু সন্দীপ ঘোষকে কিন্তু রাস্তা থেকে তুলে আনে সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সেই সিবিআই দপ্তরে নিয়ে আসা হয়। এরপরেই কিন্তু তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল। কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। রাস্তা থেকে পাকড়াও করা হয় সন্দীপ, তার গাড়ি থামিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। সিবিআই আধিকারিকরা নিয়ে হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার গাড়ি থামিয়ে তাকে আটক করা হয়। যদিও হাইকোর্টের নির্দেশে সন্দীপ ঘোষকে আগে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে, তবে সন্দীপ ঘোষ পদত্যাগের পর আরজিকর থেকে তাকে যখন এনআরএসে নিয়োগপত্র দেওয়া হয় সেই বিষয়টা নিয়েও প্রশ্ন তুলেছিল হাইকোর্ট এবং সন্দীপ ঘোষের ভূমিকা প্রথম থেকে আন্ডার স্ক্যানার ছিল। এবার তাকে আটক করে সিবিআই, তাকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে, সেখানে চলছে জিজ্ঞাসাবাদ। ইস্যুতে শহরে চলছে একাধিক কর্মসূচি। বিজেপির মঞ্চ বাঁধানি উত্তেজনা, শ্যামবাজারে মঞ্চ বাঁধানি ঝামেলা আর প্রতিবাদের পথে বিজেপি।
পুলিশের সঙ্গে গন্ডগোল ঝামেলা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, বিজেপির মঞ্চ বাধা নিয়ে উত্তেজনা, শ্যামবাজারে মঞ্চ বাধা নিয়ে ঝামেলা, আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, মঞ্চ তৈরিতে অনুমতি ছিল না বলে অভিযোগ, তারপরেও সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের এবং তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। শ্যামবাজার অবস্থান বিক্ষোভে বিজেপি এবং সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপি শীর্ষ নেতৃত্ব এই অবস্থানে সামিল হয়। তাদের সেখানে অবস্থানের অনুমতি ছিল না, মঞ্চ বাঁধার অনুমতি ছিল না বলে অভিযোগ। এরপরেই পুলিশ গিয়ে তাদের হটাতে শুরু করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। আরজিকর ইস্যুতে একাধিক কর্মসূচি শহর জুড়ে, একদিকে বিজেপির যেমন প্রতিবাদ, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, অপরাধীর ফাঁসির দাবিতে, বিচারের দাবিতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিং এ মঞ্চে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, শ্যামবাজারে বিজেপির অবস্থান কি জানতে পারছো এই মুহূর্তে, কি পরিস্থিতি? দোকান নাম করা শিক্ষক দোকান এবং মেট্রো ভবনের ঠিক অপোজিটেই কিন্তু রাস্তার মধ্যে বসে পড়লো কিন্তু সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কিছুক্ষণ আগেই কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির সামনে কিন্তু ধর্নায় বসেছিলেন তাপস রায়। তাকে আটক করতে পুলিশের 3টি গাড়ি, তার সঙ্গে বিজেপি কর্মীদের 3টি গাড়ি সেখানে প্রস্তুত হয়েছিল। সকাল থেকে আমরা দেখি দফায় দফায় যখনই জমায়েত হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, পুলিশ তৎক্ষণাৎ কিন্তু সেই কর্মী সমর্থকদের আটক করে তারা নিয়ে গিয়েছে লালবাজারের উদ্দেশ্যে। ঠিক আছে, এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার যেখানে রাস্তায় বসে পড়েছে, তার সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন অগ্নিমিত্রা পল, ইন্দ্রনীল সেন এবং ইন্দ্রনীল খান, এবং তার সঙ্গে বিজেপির নেতৃত্ব কর্মী সমর্থকরা রয়েছে। সেখানে রাস্তায় যখন বসে রয়েছে দেখা যাচ্ছে যে পুলিশ প্রিজন ভ্যান যেগুলো এর আগেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক সেদিকে কিন্তু প্রিজন ভ্যান কিন্তু নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে সেখানে আবার কিন্তু সেই যারা এখানে রাস্তার মধ্যে বসে অবরোধ করেছে তাদেরকে তুলে দিতে পুলিশ সক্রিয় হবে। কারণ বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে, সেখানে মোতায়েন রয়েছে এবং স্লোগান উঠছে সেখানে কিন্তু দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। শুনতেই পাচ্ছে সে চিত্র। অর্থাৎ সুকান্ত মজুমদার কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তাদের যে কর্মসূচি ছিল 2টো থেকে 4টে পর্যন্ত, ঠিক শেষ লগ্নে এই 4টে বাজার কিছু আগেই কিন্তু তিনি সামনে থেকে মিছিল করে আসেন এবং এসে ঠিক শ্যামবাজার পাঁচমাথার একটু আগেই তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে রাস্তার মধ্যে বসে পড়েন এবং এখনো পর্যন্ত দেখা যায় সেই চিত্র। সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু স্লোগান শাউটিং করছে এবং রাস্তার মধ্যে রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তাদের মূল বক্তব্য আরজিকর ঘটনা ক্ষেত্রে রাজ্য সরকারের এবং সেক্ষেত্রে দাবি এক, স্লোগান খেয়ে আসছে দাবি। কালকে আমরা শুনেছিলাম যে সেখানে কিন্তু বিজেপি জনতার মুখে সেই একই স্লোগান, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাদের সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি রাস্তায় তিনি বসে রয়েছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন আরজিকর ঘটনার। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকরের যে ভয়াবহ তাণ্ডব হয়েছিল হাসপাতালে, সেখানে প্রকাশ্যে আরো এক সেমিনার হলে চল শোনা যাচ্ছে ভিডিওতে। তাহলে কি
সেমিনার হলে ঘটনাস্থলে প্রমাণ লোপাট লক্ষ্য এখনো পর্যন্ত Ote marote, ote. Bang! Ote marote, ote. Bang! ভিডিও প্রকাশ্যে এসেছে তা রীতিমতো ভাইরাল, যেখানে জরুরি বিভাগে যে গন্ডগোল হচ্ছে সেটা দেখা যাচ্ছে এবং সেমিনার হলে চল এই যে কথা সেটা শোনা যাচ্ছে। এ বিষয়ে কথা বলবো, নিউজরুম থেকে রয়েছে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, আরো একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে সেই ভিডিও ভাইরাল এবং লাঠি নিয়ে হাতে রড নিয়ে অনেকে রয়েছেন, তারা নাকি বলছেন সেমিনার হলে চল, এই কথাটাও শোনা যাচ্ছে। তাই এই কথার প্রেক্ষিতেও কিন্তু অনেক প্রশ্ন সামনে আসছে। হ্যাঁ, অবশ্যই ইন্দ্রাণী, যেটা দেখতে হবে যে এই ভিডিওটা যেটা পোস্ট করা হয়েছে সেটা পোস্ট করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং সেই ভিডিওতে কি শোনা যাচ্ছে, চল চল সেমিনার হলের দিকে চল। অর্থাৎ সেমিনার হলটাকে প্রাথমিকভাবে মনে হচ্ছে একটা লক্ষ্য হলেও হতে পারে, তবে আমরা সেই বিষয়টি জানি না। কিন্তু আজকে এই যে ঘটনাটা ঘটেছে বুধবার রাতে, সেই বিষয়ে আজকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি বলেছেন আমরা যদি সেটাকে লক্ষ্য করি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ সেখানে বিনীত গোয়েল বলছেন যে সেদিন হাজারো মানুষ জড়ো হয়েছিল এবং যেহেতু কোনো রাজনৈতিক দল যখন কোনো সমাবেশের ডাক দেয় তখন সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলে কত মানুষ কোথায় একসঙ্গে এক জায়গায় জমায়েত হন সেই বিষয়টি জানার চেষ্টা করেন। কিন্তু যেহেতু হাজারো মানুষ সেদিন, শুধু হাজারো নয়, শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে সেদিন জমায়েত হয়েছে, ফলে পুলিশ সুনির্দিষ্টভাবে কোন জায়গায় কত মানুষ আসবেন সেই ধারণাটা করা সম্ভব ছিল না। তা সত্ত্বেও বিপুল ফোর্স ডিপ্লয় করা হয়েছিল শহরের বিভিন্ন জায়গায়। এরই পাশাপাশি আমরা যেটা দেখেছি, কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন যে সেদিন বহু মানুষ একসঙ্গে আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানেও পুলিশ শুধু ছিল না, ডিসি নর্থের মতো একজন ঊর্ধ্বতন আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন। তারপরেও সেই ঘটনাটি ঘটেছে, ফলে সেই ঘটনায় যারা উপস্থিত ছিল, যারা আরজিকরের বিভিন্ন ফ্লোরে যারা তাণ্ডব চালিয়েছে কার্যত, তাদের ঠিক সুনির্দিষ্টভাবে উদ্দেশ্যটা কী ছিল সেটা জানা যায়নি। তবে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, এবং এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন গোষ্ঠী যে বিভিন্ন বার্তা আসলে সমাজের মধ্যে গুজবের মাধ্যমে ছড়িয়ে দিতে চাইছে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে, সেই কথাটাই আদতে বোঝাতে চেয়েছেন পুলিশ কমিশনার। ফলে এই যে সেমিনার হল চল, এই বক্তব্যটা তৎকালীন সময় হয়েছিল নাকি এটা এডিটেড এখনো পর্যন্ত এটা সুনির্দিষ্ট নয়। এটা মোহাম্মদ সেলিম পোস্ট করেছেন, আমরা সেভাবেই সেটিকে দেখছি। ফলে এখানে সেই সময় সেমিনার হল লক্ষ্য ছিল বা ছিল না, এরা কারা, তাদেরকেই এখনো পর্যন্ত 25 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তারা এদের মধ্যে সকলেই রয়েছেন কিনা। কারণ আজকেও পুলিশ কমিশনার বলেছেন যে এই ছবিগুলো দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সমাজ মাধ্যমের পেজে, এবং সেখান থেকে সাধারণ মানুষ যদি এদের সম্পর্কে কোনো প্রকার তথ্য জানাতে পারেন তাহলে সেটা তদন্তে সহযোগিতা করা হবে। ফলে এখনও আমাদের অপেক্ষা করতে হবে যে এরা সকলে কারা ছিল, কার নির্দেশে এসেছিল, ঠিক কি জায়গায় কোন জায়গায় এদের লক্ষ্য ছিল, কেন লক্ষ্য ছিল, এই প্রত্যেকটি বিষয় কিন্তু জানার রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ অঙ্কুর। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। এবং অর্থাৎ এরা কারা ছিল, কার নির্দেশে এসেছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং বেশ কিছু ভিডিও এসেছে এবং সেই সব ভিডিওর মধ্যে অন্যতম এই একটি ভিডিও যেটা মোহাম্মদ সেলিম পোস্ট করেছেন। তবে এই ভিডিও থেকে যে সবটা স্পষ্ট সেটা কিন্তু এখনই বলা যাবে না। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এবং তিনি এখানে বলেন যে সিবিআই
সাহায্য করা হচ্ছে সব রকমের, কলকাতা পুলিশ সাহায্য করছে এবং যা যা তাদের কাছে তথ্য প্রমাণ ছিল সেই সমস্ত কিছু সিবিআইকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আরজি করের তাণ্ডবে তথ্য থাকলে শেয়ার করুন, দল রং না দেখে পুলিশ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তদন্তে এজেন্সির ওপর আস্থা রাখুন, এমনটাই মন্তব্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। Have posted the photographs of people on our Facebook page. We have posted video also on our Facebook page. You also have taken videos only, because you were also present at the site. We would like to request you to provide, circulate it widely, and we would expect anyone can give us any information about any of the people, irrespective of any political color. If you feel there is a political leader, we have absolutely no issue as far as arresting people is concerned. So, please, our request would be that if you know that this person is present, he may be of XYZ, any political party or anything, we would take action against him. That is very, very clear. এই মুহূর্তে সরাসরি ডরিনা ক্রসিং এর দিকে নজর রাখবো, কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বাবুল ওই দিকটায় বসিয়ে দাও, ডাক্তার যাও তোমরা ওই দিকটা বসিয়ে দাও মেয়েদের। ভাইয়েরা আমার একটু পেছনে থাকুন, বড়দের আগে বসতে দিন। এখানে ঢুকলো না, এখানে ক্যাম্পের হয়ে যাবে, ওইটাতে ঢোকা, ওইটাতে পাশেরটায় আপনারা এখান থেকে যারা যেমন দাঁড়িয়ে আছেন থাকুন, এখান থেকে সরতে হবে মেয়েদের কাছে। আমি ওই দিকটা মেয়েদের সামনের দিকে দিই, ভাইয়েরা একটু পেছনে যান। আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, ভাইয়েরা পেছন দিকে যান একটু, মেয়েদের সামনের দিকে ঢেকে গেছে, ভাই যারা বড় তাদের কাছে বলছি ফটো পরে তুলবেন। ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, উৎসাহ নয় শক্তি চাই, উৎসাহ নয় শক্তি চাই, শক্তি নয় শক্তি চাই, শক্তি চাই, নাটক নয় ফাঁসি চাই, নাটক নয় ফাঁসি চাই, অপরাধীদের চিনতে চাই, অপরাধীদের চিনতে চাই, সত্যি কি জানতে চাই, সত্যি কি জানতে চাই।
আমরা নজর রাখবো এই খবরে, তবে সময় একটা বিরতির সঙ্গে থাকুন। থেকে শুরু করে বাদ্য থেকে শুরু করে সকলেই আছে। আমি আমার সাথে মিছিলে স্লোগান দিতে দিতে এসছেন। মাইকের জোরটা একটু বাড়াও স্বরূপ। আমি মনে করি আমার সাথে যারা মিছিলে স্লোগান দিতে দিতে এসছেন তাদের অনেককেই আপনারা পাবলিকলি চেনেন। শতাব্দী রায়, শাওনি, অদিতি মুন্সি, লাভলি, জুন মালিয়া, রচনা ব্যানার্জি, আমাদের সুভদ্রা থেকে শুরু করে, অনন্যা থেকে শুরু করে, সুদেশনা থেকে শুরু করে, সীতামা থেকে শুরু করে আরো অনেকে। আমি যদিও আমাদের সকলের নাম বললাম না, কারণ অনেকে এসছেন বিভিন্ন জগতের, এবং বর্ণালীরাও মিছিলে হেঁটেছেন। যেখানেই থাকুন আমি আপনাদেরও অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে বলবো, আগামীকাল সব ব্লকে ব্লকে মিছিল সংগঠিত করবেন দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম রাম চক্রান্তের বিরুদ্ধে। আর একটা কথা মনে রাখবেন, যেটা সত্য সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল সত্যি জানবার জন্য নয়, আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি, সাধারণ মানুষ কি বলছে, যেটা সত্য সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আজকাল মনে রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়। সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে। কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য, পয়সা কামানোর জন্য, রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারা পলিটিক্যাল পার্টি স্পন্সর্ড, বিজেপি এবং সিপিএম। এবং বিশেষ করে তারা কি করছে, টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমের সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন, এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। এই যুগটা অন্য যুগ, এটা কলিযুগ মনে রাখবেন। কতকগুলো নেতা, কতকগুলো নেত্রী ইদানিং তৈরি হয়েছে, যারা স্বাধীনতা আন্দোলনেও ছিল না, যারা দেশের ভালো মন্দে নেই, যারা যখন উন্নাওতে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন বিলকিস বানুর ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন উন্নাওতে ঘটনা ঘটে, হাতরাসে ঘটনা ঘটে তারা প্রতিবাদ করে না, যখন অ্যাথলেট রেসলার সাক্ষীকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না। এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক, মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না, রাস্তায় নামে না, একটা কথা বলে না। আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা আমরা কেউ সমর্থন করি না। প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি, দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক
শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। আমাদের পুলিশ যে তদন্ত শুরু করেছিল, আমি গিয়েছিলাম ওদের বাড়ি কবে? সোমবার। ঘটনা ঘটেছে কবে? শুক্রবার। আমি তখন ঝাড়গ্রামে ছিলাম। আপনাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ঝাড়গ্রাম থেকে আস্তে আস্তে, আদিবাসীদের প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ট্রাইবেল ডে, আমি ওটা করে যখন রাস্তায় এলাম, আমি পুলিশ কমিশনারের কাছে মেসেজ পেলাম, সে ততক্ষণে আরজিকর হসপিটালে পৌঁছে গেছে। সে আমাকে ঘটনার বিবরণ দিল এবং তৎক্ষণাৎ তার বাবা মার সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমি বাবা মাকে কথা দিলাম, এই ঘটনা আমরা নিন্দা করি এবং এই ঘটনার ফাঁসির ব্যবস্থা যাতে হয় কলকাতা পুলিশ তাই করবে। রাজ্য সরকার কলকাতা পুলিশকে সর্বরকম সাহায্য করবে। এরপর ধরুন একটা মানুষের বাড়িতে কাজ থাকে, একটি মেয়ে মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে, সোমবার তাদের বাড়িতে নিশ্চয়ই কোনো কাজ ছিল, সেই জন্য আমি ফ্যামিলিটাকে ডিস্টার্ব করিনি। আমি এই রবিবার কাজ ছিল, শনি রবি 3 দিনে, আমি সোমবার দিন তাদের বাড়িতে গিয়েছিলাম কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে। কলকাতা পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে, তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না। কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না, তার মৃতদেহ দেখাতে পারে না। তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আরজি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন, তার আন্ডারে পোস্টমর্টম হবে। কলকাতা পুলিশ তাই করেছে। তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে। ভিডিও করেছে, পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে, ফরেনসিক টেস্ট করেছে, ডগ স্কোয়াড পাঠিয়েছে, যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স। সারা রাত ওরা ঘুমায়নি, কারণ রাত 2টো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম। মনে রাখবেন, মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে, কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর 24 পরগনা ব্যারাকপুর কমিশনারেটকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন। সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল। তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন। আমি বলেছিলাম যতক্ষণ না শেষ কৃত্য হবে, শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার। আমি জেগে আছি, কারণ আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। শুনুন, আমি রাজনীতি করি, কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ। আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতি কারো করিনি। মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন, আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি, পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন। বলুন তো, হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন, কে ছিল? 92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি
গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ধরে ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি? জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা। ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণধর্ষণ হয়েছিল বানতলায়। কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর গণধর্ষণ হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, 9 দিন বাদে ডেড বডি পেয়েছে দর্শন করে, কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে, কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন, গণধর্ষণ করেছেন, কাদের রাজত্বে? বলতে গেলে অনেক কথা বলতে হয়। ধর্ষকদের মালা পরিয়েছিল। ভালো খেলোয়াড়, আজকে খেল দিবস বলে বলছি, সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে, রেসলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল? কোনো বিচার হয়েছিল? এমপির প্রমোশন হয়েছে, ছেলে টিকিট পেয়েছে। আমরা দাঁড়ান, আমরা প্রজা, ওরা রাজা। 9 জন গভর্নর চেঞ্জ হলো, আমাদের রাজা তো চেঞ্জ হলো না। যার উনি বড় বড় কথা বলছেন, বলতে পারেন, এটা ওনার অধিকার, কিন্তু বলুন তো, বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপি রাজত্বে আছে তো? জিজ্ঞেস করুন, বাংলায় কোনো ঘটনা ঘটলে বিচার হয়, আপনার রাজ্যে কোনো ঘটনা ঘটলে আপনাদের রাজত্বে বিচার হয় না। একটা দুটো ঘটনা যদি কখনো ঘটে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। আমরা চাই এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য ফাঁসির দাবি করছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিন কেউ এই কাজ করতে সাহস না পায়। আর যে যেখানে কর্মরত, তাদের দায়িত্ব আছে তাদের বোনেদের দেখে রাখা, তাদের ভাইদের দেখে রাখা, তাদের কর্মচারীদের দেখে রাখা। তাদের এটা দায়িত্ব নয় একটা বোনকে বিপদে ফেলে দিয়ে শুধুমাত্র ভাঙচুর করা। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি,
আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই, সাধারণ মা বোনেদের, সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগ সব জায়গায় পলিটিক্যাল কাজে ব্যবহার করা যায় না। ন্যাশনাল ফ্ল্যাগের কোড আছে, ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়, সম্মান জানাতে হয়, মনে রাখবেন। মণিপুরে বিজেপি কটা টিম পাঠিয়েছিলেন? সিপিএম কটা টিম পাঠিয়েছিলেন? হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন? উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন? দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল, কটা টিম পাঠিয়েছিলেন? আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়, লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচবো মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার, আপনি বড় বড় কথা বলছেন, কেন এখনো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও? বিজেপি কি ভাবছেন? বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না, আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ, লজ্জা করে না? বাংলার কাছে, বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। সব লোকজন বিজেপি পার্টির পাঠিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশনকে, মেডিকেল অ্যাসোসিয়েশন, ওটাও বিজেপি দিল্লির। আমাদের মহিলা কমিশন তার আগে পৌঁছে গেছিল। নিয়ম হচ্ছে একটা মহিলা কমিশন কাজ করলে সেখানে দ্বিতীয়টা হয় না, একটা ইনভেস্টিগেশন চললে প্যারালাল আরেকটা চলে না, এটা সিস্টেম। আর কি করেছেন? হোম ডিপার্টমেন্ট থেকে বলছেন নাইটে কি হয়েছে আমাদের রিপোর্ট দাও। তোমার কাছে রিপোর্ট নেই? আহা, তুমি মহারাজ, তুমি সাধু, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। জিজ্ঞেস করুন, রিপোর্ট তুমি পাওনি? তোমার রাজা তো তোমাকে রিপোর্ট দেওয়ার জন্যই বসে আছে। তোমার এখানে আইবিএসবি নেই, তোমার এখানে বিএসএফ নেই, তোমার এখানে সিবিআই নেই, তোমার এখানে ইডি নেই, তোমার এখানে মিডিয়া কন্ট্রোল করার মিডিয়া নেই, সব আছে। তা সত্ত্বেও তুমি গভর্নমেন্টকে বলছো। সেদিন রাত্রে কি ঘটেছিল? যা যা পুলিশের কাছে এভিডেন্স আছে পুলিশ সব দিয়ে দিয়েছে। এখন তুমি নাও না রিপোর্ট সিবিআই এর কাছে। একদিন গেছিলাম ওর বাড়িতে সোমবার, মাকে বলে এসেছিলাম, বাবাকে ওদের সাথে কথা বলে পারমিশন নিয়ে, যে আমাকে 4টে দিন টাইম দিন, রবিবারের মধ্যে যদি আমরা এই মামলার সবটা তদন্ত করে শেষ করতে না পারি আর ফাঁসির ব্যবস্থার জন্য বিচারালয়ে সবকিছু করতে না পারি, আপনি রবিবার দিন নিজেই সিবিআই কে দিয়ে দেবো। বলেছিলাম কি বলিনি? তাহলে আপনারা অপেক্ষা করতে পারতেন। সিপিএম পার্টি, বিজেপি পার্টি, আমি পরিবারকে দোষ দিই না। বলুন আপনারা,
মঙ্গলবারের মধ্যেই আপনাকে কেস করে বলতে হলো সিবিআই চায়, পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসের সিসিটিভি দেখবার জন্য, এবং তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল। হসপিটালে যারা দায়িত্বে ছিলেন, ডাক্তার হোক, নার্স হোক, প্রিন্সিপাল হোক, এমএসভিপি হোক, তাদের সবাইকে ডাকার কথা ছিল। আপনারা তো সময়টা দিলেন না। ডেড বডি পোস্টমর্টেম আর হাসপাতালের এভিডেন্স নিতে ওদের 2 দিন টাইম লেগেছে। 3 দিনের দিন ওরা ডাক্তারদেরও ডেকেছে, 34 জনকে ডেকেছিল। এবং শুধু তাই নয়, এগুলো বাইরে বলা যায় না। ক্রিমিনাল এভিডেন্স ডিসক্লোজ হয়ে গেলে যে দোষী সে ব্যবস্থা নিতে পারে, নিজের মতো করে সাবধান হয়ে যেতে পারে। তাই পুলিশ বুদ্ধি করে যারা তদন্ত করেছিল সেই চারদিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7।